জুলাই পেরিয়ে আগস্ট, আন্দোলন, সংঘর্ষ ও রাজনৈতিক পালাবদলে উত্তাল দেশ। তীব্র আন্দোলনের মুখে দাঁড়িয়ে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। ৫ আগস্ট দুপুরে তীব্র জল্পনা শুরু হয়। সেনাপ্রধানের কথায় স্পষ্ট হয় শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের কথা। তারপরেই দেশের ছাত্র জনতা ফেটে পড়ে খুশিতে উচ্ছ্বাসে। ক্যালেন্ডারের হিসেবে দিন তখন ৫ আগস্ট, তবে সেই দিনটাকে সামাজিক মাধ্যমে লেখা হতে থাকে স্বাধীনতার দিন ৩৪ জুলাই। ২০২৪ সালের সমগ্র জুলাই জুড়ে চলেছে আন্দোলন, যার ব্যাপ্তি ৫ আগস্ট পর্যন্ত গড়িয়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের মধ্য দিয়ে ইতি ঘটে। এই আন্দোলনের মাঝে উত্তপ্ত পরিস্থিতিতে প্রাণ গিয়েছে বহু শিক্ষার্থীর। সেই আন্দোলন কি শুধু রাজধানী ঢাকা জুড়ে ছিল? না, সারা দেশে আন্দোলন পাল্লা দিয়ে চলছিল। বাদ যায়নি দুটি পাতার একটি কুড়ির দেশ সিলেটও। এ বিভাগের বিভিন্ন জেলা উপজেলার ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে ছিল বেশ সক্রিয়। যদিও বা অনেক জেলা উপজেলায় আন্দোলনের কোনো কর্মসূচি পালিত না হলেও আন্দোলন চলা অবস্থায় বিভাগীয় শহরে গিয়ে সম্পৃক্ত হয়েছেন জেলার প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলার বেশ কয়েকজন ছাত্রনেতা। মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য লোকাল টাইমসের সাথে আলাপচারিতায় সেই সব ছাত্রনেতারা জানিয়েছেন আন্দোলন চলাকালীন বিভিন্ন মুহূর্তের কথা। কেমন ছিল আন্দোলন সংগ্রামের সেই দিনগুলো, কীভাবেই বা আন্দোলনে অংশ নিয়েছিলেন, কারা কারা গুলিবিদ্ধ হয়েছিলেন, কিংবা তাদের পারিবারিক পরিস্থিতি কীরকম ছিল, এমনকি গুলিবিদ্ধ হওয়ার পর ফ্যাসিবাদী সরকারের পতনের খবরে কী অবস্থা বিরাজ করছিল তাদের মনে, আর কীভাবেই বা উল্লাস করেছিলেন তারা। বিস্তারিত সবকিছুই ফুটে উঠেছে তাদের কথায়। চলুন শোনা যাক তাদের মুখে সেদিনের কথাগুলো। জুলাইয়ের ২০২৪ সালের জুলাইয়ের ১৬ জুলাই থেকে আমরা সিলেটে আন্দোলনে ছিলাম। ওই দিন আমার কোর্টে হাজিরা ছিল আর কি, একটা মিথ্যা মামলা। তখন আমরা গিয়েছি, তখন আমাদের শিবিরের জেলা শাখাতে একটা জরুরি মিটিংয়ের আয়োজন করা, ওটাতে আমি যুক্ত হই। ওই জায়গায় আবার আবা হোসেন মুরাদ ভাইও ছিলেন ওই মিটিংয়ে। তো মিটিং করেই ঘোষণা হয় যে আজকে বিকালেই সাবিপ্রবিতে আমাদের অবস্থান হবে। তো সেই জায়গায় শিবিরের একটা সহযোগিতা লাগবে। তো সেই জায়গায় আমি সেখান থেকেই কোর্টের আমার হাজিরা শেষ করে, মিথ্যা মামলার হাজিরা শেষ করেই আমি সাবিপ্রবিতে অবস্থান নেই এবং পাশাপাশি আমাদের বিয়ানীবাজারের ভাইদেরকে খবর দিই যে আমাদের এখানে অবস্থান নিতে হবে। বিয়ানীবাজার থেকে অনেক ভাইও সেদিনকে অবস্থান নেই। ১৬ তারিখ আমরা আন্দোলন শেষ করে বাড়িতে চলে আসি। পরবর্তীতে ১৭ তারিখ আবার ডাক আসে যে আবার অবস্থান নিতে হবে। তখন আমরা সাবিপ্রবিতে যাই। তখন আমাদের সংগঠন থেকে ঘোষণা আসলো যে এখন আবার বাড়িতে চলে আসা যাবে না, সিলেটেই অবস্থান নিতে হবে। তখন আমাদের বিয়ানীবাজারের একজন কৃতি সন্তান আমাদের আজিজুল ইসলাম, বৈরাগীবাজার বাড়ি যিনি, তো ওনার মাধ্যমে ওনাকে আমরা যোগাযোগ করি যে আপনার বাসায় আমরা থাকতে চাই। উনি বলেন কোনো অসুবিধা নেই, চলে আসুন। ওনার বাসায় যাওয়ার পরে আমরা সেখানে ১৭ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম। ১৭ তারিখ আমরা তো সুন্দরভাবে আন্দোলন করেছি। ১৮ তারিখ যখন আমরা আন্দোলনে যুক্ত হব, তখন আমরা গাড়ি থেকে নামতেই দেখি পুলিশের গোলাগুলি শুরু হয়েছে। ওই দিন আমাদের একটু দেরি হয়েছিল যেতে, এই জন্য আমাদের একজন ভাই একজন মুমূর্ষ রোগীকে ব্লাড দিতে গিয়েছিল, এই জন্য আমাদের একটু আন্দোলনের স্পটে যেতে একটু লেট হয়েছিল আর কি। তো সেই জায়গায় আমাদেরকে সিএনজি থেকে আমরা শুধু নেমেছি, এই মাত্র ওই পুলিশের গোলাগুলি শুরু হয়েছে। তখন আমরা আত্মরক্ষার জন্য মাউন্ট এডুরা যে হসপিটাল আছে আখালিয়ার, সেই হসপিটালের মধ্যে অবস্থান নেই। তখন সেই জায়গার অনেক রুগী ওনাদের কেবিনের দরজা খুলে আমাদেরকে অবস্থান জায়গা করে দিয়েছেন, বলে এখানে আশ্রয় নাও। এমনকি অনেক নার্স এসে বলছেন এই জায়গায় যাও, তোমরা একটু আশ্রয় পাবো বা পুলিশ আসবে না। পরবর্তীতে পিছনের দরজা দিয়ে আমাদেরকে তারা একটা গল্লির পথ দেখিয়ে এদিক দিয়ে বলেছে এদিকে চলে যাও, নিরাপদে চলে যাবে। তখন আমরা চলে আসি। তো ওই দিন আবার হুমায়ুন চত্বরেও আমাদের অবস্থান ছিল। হুমায়ুন চত্বরে আমরা এদিন শান্তিপূর্ণ মিছিল করি। সেই দিনও পুলিশ আমাদের উপরে অতর্কিতভাবে গুলি চালায়। এদিন আমাদের অনেক ভাইয়ের উপরে গুলি লেগেছে, মর্মান্তিকভাবে কোনো ভাই আহত হয়নি। তারপরে ১৯ তারিখেও এখানে আবার পুলিশ, ১৮ তারিখেও পুলিশ ব্যাপক গুলি চালায়। এই দিন আমাদের কয়েকজন ভাইও ব্যাপক আহত হয়েছেন। ১৮ তারিখে সাবিপ্রবিতে গুলি চালিয়েছিল, যে ব্যাপক আহত হয়েছেন আমাদের অনেক ভাই, মহানগরের শিবিরের অনেক ভাই। সেই জায়গায় আমাদের একজন ভাইও দিনাজপুরের একজন ছাত্র সাবিপ্রবি রুদ্র, তো ওই দিন শহীদ হয়েছিল। তার স্মরণে পরের দিন শুক্রবার ছিল ১৯ জুলাই, ওই দিন একটা মিছিল ছিল, কফিন মিছিল। সেই মিছিলেও আমরা অবস্থানের জন্য আমরা ১৯ তারিখ নামাজ পড়েই আমরা সেই স্পটে যাই এবং সেখানে আমরা এমন অবস্থা ছিল যে পুলিশকে আমরা দুই দিক দিয়ে ঘুরে ফেলেছিলাম। আমরা চাইলে ওই জায়গায় পুলিশ যতজন ছিল সবকে আমরা ওই জায়গায় শেষ করে ফেলতাম, কিন্তু না, আমাদের ছাত্র জনতা উদারতার পরিচয় দেখিয়েছে, উদার মানবিকতার পরিচয় দেখিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু এর বিনিময়ে আমরা পরবর্তীতে খবর পেলাম আমাদের এটিএম তুরাব ভাই, বিয়ানীবাজারের কৃতি সন্তান,
এটিএম তুরাব্বাই গুলিবিদ্ধ। আমরা সেই গুলিবিদ্ধ শুনেছি। মাগরিবের পরে আমরা সারাদিন ক্লান্ত শান্ত শরীর নিয়ে যখন রুমে ঢুকেছি তখনই শুনি আমাদের তুরাব্বাই শহীদ। তাই পরবর্তীতে তো আমাদের কারফিউ শুরু হয়ে যায়, আমরা বাড়িতে চলে আসি। পরবর্তীতে ধারাবাহিক যেগুলো কর্মসূচি ছিল সেগুলোতে আমরা গিয়েছি ধারাবাহিকভাবে। ১ তারিখে যেটা হয়েছে যে ১ তারিখের আন্দোলনে যাওয়ার পরে পিছন দিক দিয়ে গুলি করেছে পুলিশ আমাদেরকে। সেই দিন তো আমাদের কয়েকজন ভাইয়ের শরীরে গুলিবিদ্ধ হয়েছিল, বাট তেমন মর্মান্তিক কোনো সমস্যা হয় নাই আর কি। ২ তারিখেও আবার যে কি সমস্যা আর কি, পুলিশ আমাদের গুলি করেছে পিছন দিক দিয়ে। ওই দিনও মাউন্টেড রোডের পাশে আমরা ছিলাম, ওই দিনও আমরা কয়েকজন ভাই গুলিবিদ্ধ হয়েছি, আমি সহ কয়েকজন ভাই। তো ৩ তারিখে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল ৯ দফা দাবি নিয়ে শহীদ মিনারে সিলেটের। সেখানে আমরা অবস্থান নিয়েছিলাম, সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মাগরিবের পরে আসরের পরে হঠাৎ করে পুলিশ আমাদের উপর অতর্কিত গুলি চালায়, টিয়ার শেল নিক্ষেপ করে চতুর্মুখী আক্রমণ শুরু করে। তখন আমাদের এখানে বিএনপির যারা আহত হয়েছেন সব ওই দিনও আহত হয়েছেন, কিন্তু বেশি মর্মান্তিক আহত হয়েছেন ওই দিন ৩ তারিখ। তখন হঠাৎ করে আমাদের উপর গুলি বর্ষণ শুরু হতে থাকে। আমরা যতটুকু পারি আমাদের আত্মরক্ষার জন্য বিভিন্ন জায়গায় আমরা একটু আড়াল হয়েছি, কিন্তু সম্ভব হয় না। পুলিশের অতর্কিত গুলিতে আমার ৩০-৩৫টার উপরে আমার উপরে স্পিনটার, এরপর আমার পাশে ছিলেন জবরুল ভাই, এর বাইরে আরও কয়েকজন ভাই ছিলেন, তারা আহত হয়েছেন। তাৎক্ষণিক একজন ভাই এসে আমাদের মুসা ভাইও ছিলেন ওই দিন আহত, আহমদ মুসা ভাই। তো আমাদের ৩ জনকে একজন ভাই নিয়ে ওনার ফার্মেসির ভিতরে শাটার ভিতরে পুলিশ ঢুকে যাবে এইভাবে শাটারটা আটকিয়ে আমাদের ভিতরে চিকিৎসা দিয়েছেন। তো সেখান থেকে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পর আমরা ইবনে সিনায় চলে আসি। ইবনে সিনায় আসে মোটামুটি একটু ট্রিটমেন্ট নিয়েছি, ট্রিটমেন্ট নিয়ে আমরা বাড়িতে চলে আসি। কিন্তু বাড়িতে চলে আসার সুযোগ নাই, কারণ আমি এই আন্দোলনে গিয়েছি, আমার পরিবার জানে না, যদি জানে আমাকে যেতেও দিবে না। তো নানান সমস্যা আছে, বাড়িতে যদি চলে আসি পুলিশি হয়রানির শিকার হব, আমি শিকার হব, পাশাপাশি আমার পরিবার শিকার হবে। এইভাবে আমাদের বিয়ানীবাজার একজন ভাইয়ের বাড়িতে আমি আশ্রয় নেই, আমাদের সাংগঠনিক একজন ভাইয়ের বাড়িতে আশ্রয় নেই। সেখান থেকে যখন সকালে আমার মন শুধু কাটছিল যে দায়িত্বশীলদের নির্দেশ আমি আন্দোলনে যাব না, কিন্তু আমার মন বলে কাটছিল আমি এখানে বসে বিশ্রাম নেব আর আমার বাইরে সেখানে গুলি খেয়ে মারা যাবে, এটা আমি কখনো ভাবতে পারি না। সেই চিন্তায় আমি তাৎক্ষণিকই রওনা দেই 11টার দিকে। সিলেটকে পৌঁছতে আমার প্রায় 1টা হয়ে যায়। তখন কে দেখি সিলেটের অবস্থা তো পুরোই খারাপ। ছাত্রলীগ অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আমাদের ভাইদের উপর বেপরোয়াভাবে হামলা করছে। ওই দিন তারা মিছিলও করেছে, আনন্দ মিছিল। আমরা দেখেছি সেই বখাটে টুকাই, নাজমুল, রায়েল সিরাজেরা নৃত্য করেছে তারা, এরকম অবস্থা দেখেছি। তারপরে পরবর্তীতে আমরা ওই দিনও রাত 11টার দিকে আমি একটা বাসায় গিয়ে উঠি উপশহরে। তখন সারা রাত আমার ঘুম হয় নাই, আসলে কি হচ্ছে আমার দেশে। আমরা সিলেটের বাইরে হয়তো একটু রিল্যাক্স আছে, কিন্তু ঢাকার কি অবস্থা সেই চিন্তায় আমাদের অনেক ঘুম হয় নাই। পরবর্তীতে আমরা সকালে উঠে আবার সেই চৌহাট্টায় চলে যাই, চৌহাট্টায় গিয়ে আমরা অবস্থান নেই। তখন ঠিক জোহরের কাছাকাছি সময় আমরা নামাজ পড়েই আমরা যখন অবস্থান নিয়েছি, তখন শুনতে পেলাম একটা খুশির খবর, গণভবন থেকে কয়েকটি গাড়ি বের হয়ে গিয়েছে। তখন আমাদের একটু খুশি লাগছিল। তো তার কিছুক্ষণ পরেই আমাদের দায়িত্বশীল নির্দেশনা দিলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে। আর সবচেয়ে আনন্দের বিষয় আমার যেটা হচ্ছে, আমি যে জায়গায় আমি গুলিবিদ্ধ হয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমি ফেসিবাদ খুনি হাসিনার পতনের খবর পেয়েছি, সেটা আমার সবচেয়ে বেশি আনন্দের। এবং সেই জায়গায় আমরা তাৎক্ষণিক সেজদায় লুটিয়ে পড়ি। তো এই আন্দোলনের পিছনে আসলে অনেক বাধা ছিল, অনেক বিপত্তি ছিল। আমাদের এই যে আন্দোলনে যাব, কাউকে বলে যেতে পারছি না যে আমি সিলেট আন্দোলনে যাচ্ছি। যদি বলে যাই তাহলে পথে বাধার শিকার হবো, পুলিশ হয়রানির শিকার হবো, এই অনেক কিছু। আমরা আন্দোলনে গিয়েছি, মোবাইল ক্লিয়ার করে গিয়েছি, মোবাইলে আমাদের কোনো ডকুমেন্ট রাখা যাবে না, এরকমভাবে আমরা গিয়েছি আন্দোলনে। পাশাপাশি এই আন্দোলন আমরা করেছি আসলে একটা বৈষম্যহীন সোনার বাংলাদেশ করার লোক। আমাদেরকে এই 16 তারিখে আন্দোলনে যাওয়ার পর অনেক ভাই প্রশ্ন করেছে, তোমরা এই জেনে বুঝে এই মৃত্যুর মুখে তোমাদের মৃত্যুর মুখে তোমরা কেন চলে যাচ্ছ? পুলিশ সরাসরি গুলি করেছে, তোমরা তো গুলি লাগলেই মারা যাবা, এই অবস্থায় তোমরা কেন যাচ্ছ? তখন আমাদের একটাই প্রশ্ন ছিল, হয়তো এই আন্দোলনের মাধ্যমে আমার সোনার দেশের মানুষ তার অধিকার ফিরে পাবে, এদেশের আপামর জনতা তার অধিকার পাবে, একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা উপহার পাবো, একটা কৌটার মেধার ভিত্তিতে দেশের মানুষ তাদের বেকারত্বগুলো দূর করবে। এই আশা নিয়েই আমরা আন্দোলনে করেছিলাম। 5 আগস্ট পরিবর্তিতে আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই দেশে। ভারতের ভিতর থেকে এই প্রথম স্বাধীনতার পরে এই প্রথম ভারতের ভিতর থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে। এবং সবচেয়ে আনন্দের বিষয় যেটা হচ্ছে যে ভারতের ভিতর থেকে বাংলাদেশকে বেরিয়ে নিয়ে আসার পিছনে
আন্দোলনের ক্ষুদ্র একজন সৈনিক আমি, এটা সবচেয়ে আমার আনন্দের বিষয়। এই দেশের কল্যাণে, জাতির কল্যাণে যে আমি অবদান রাখতে পেরেছি, এটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের বিষয়। আন্দোলনের যাওয়ার পিছনে আমার সংগঠন আমাকে অনুপ্রাণিত করেছে। পাশাপাশি আমার মন তো সবসময় কাজ ছিল এই জাতির মুক্তির জন্য, এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আসলে কোনো কিছু করতে পারি কিনা। এই আন্দোলনটাকে আমি সুযোগ মনে করেছি, এই জন্য আমি আন্দোলনে যুক্ত হয়েছি। এবং পাশাপাশি আমার পরিবার থেকে আসলে পরিবারকে যদি আমি বলে যেতাম যে আমি আন্দোলনে যাচ্ছি, আসলে কোনো সময় অনুমতি পেতাম না। বা অনেক সময় আমার ভাইয়েরা বোনেরা বলেছেন এই আন্দোলনে যুক্ত হবে না, এর নানা সমস্যা আছে। সবকিছু মিলিয়ে আমি পরিবারের অনুমতি নেইনি আর কি, অনুমতি ছাড়াই আমি গিয়েছি। যে পরবর্তীতে যখন ৫ আগস্টের পরে আমার পরিবার জানতে পারে যে আমি গুলিবিদ্ধ। তা ৫ আগস্ট যেদিন সরকারি কলেজের শিবিরের মিছিলে আমার ভাই নাজমুল ইসলাম যখন শুনতে পারেন যে আমি গুলিবিদ্ধ, উনি মনে করেছেন আমি হয়তো খুব মর্মান্তিক অবস্থা। তখন আমি তো গুলিবিদ্ধ হওয়ার ২ দিন পূর্ণ হয়ে গেছে। তখন উনি কাঁদছেন। তো আমার পার্শ্ববর্তী আমার বাড়িতে মাহমুদুর রহমান চৌধুরী শালম ভাই, উনি আমার সাথে যোগাযোগ করেছেন যে আমার কি অবস্থা। তখন আমি বলছি, না আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আমি বাড়িতে আসছি। তখন বাড়িতে যাওয়ার পরে আমার মাও আমার প্রতি যথেষ্ট খুশি ছিলেন যে এই দেশের আন্দোলনের পক্ষে যে আমার ছেলে একটা ভূমিকা পালন করেছে। পাশাপাশি আমার বাবাও যথেষ্ট আনন্দিত হয়েছেন। আমার প্রবাসে থাকা আমার ভাই, উনিও খুব আনন্দিত হয়েছেন যে আমার ভাই দেশের আন্দোলনের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার ভাই একটা ভূমিকা পালন করেছে, যেন আনন্দিত ছিলেন। আর এই আন্দোলনে যাওয়ার পিছনে সবচেয়ে বড় আমার যেটা কারণ হচ্ছে যে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই আন্দোলনে গিয়েছি। এদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আমি গিয়েছি এবং আলহামদুলিল্লাহ সেটা সফলও হয়েছে। আমি বিএনএবাসী সহ সারা দেশের মানুষকে আহ্বান করছি যে এইভাবে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে সবকিছু আমরা যেভাবে এক হয়েছিলাম, আমারও আজকের এই লোকাল টাইমসের মাধ্যমে আপনাদের প্রতি উদারত আহ্বান থাকে সবার প্রতি। আসুন না আবার সেভাবে এক হই, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করি। আজ আমরা দেখতে পাচ্ছি ফেসিবাদরা মাথা উঁকি দিয়ে খাড়া হতে চাচ্ছে, মাথা উঁকি দিয়ে আসতে চাচ্ছে, তাদের কর্মসূচি ঘোষণা করছে। এত বড় সাহস তারা কিভাবে পায়? তাই আমাদের এই অনৈক্যের কারণেই তারা এই ধরনের সাহস পাচ্ছে। তাই আমার উদারত আহ্বান থাকে বিয়ানীবাজার সহ প্রত্যেক মানুষের কাছে, আসুন না আবার এক হই জুলাই বিপ্লবের আন্দোলনের মতো, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাত ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই আবার এক হই দেশের কল্যাণে কাজ করি এবং ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করি।